আমরা এর আগের দিন একটা পর্ব করেছিলাম যেটা ছিল এই পর্বের প্রথম ভাগ, এবং সেখানে মানুষজন কি ভাবছেন, কিভাবে তারা নির্বাচন বা নির্বাচনী প্রার্থীদেরকে দেখছেন সেই সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর আপনাদের সামনে রেখেছিলাম, চিটার চ্যাটার মানুষের মধ্যে থেকে যেগুলো উঠে আসছে। আজ আবারও সেই রকমই একটা পর্ব, ওই পর্বটারই দ্বিতীয় ভাগ আপনাদের সামনে রাখছি। প্রথম ভাগটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, আমি লিঙ্ক নিচে দিয়ে রাখবো। আজকের পর্বটা দেখার পরে সবটা মিলিয়ে আপনারা একটা পূর্ণচিত্র তৈরি করতে পারবেন। প্রথমেই বলে রাখি, কে কটা সিট পাবেন সেই নিয়ে কিন্তু এই আলোচনা বা ভবিষ্যৎবাণী নয়, কাজেই এইটা ভেবে যারা আসছেন তাদের যাতে সময় নষ্ট না হয় তাই আগে থেকে বলে রাখলাম। আজকের এই পর্বটা দেখার পরে সবটা মিলিয়ে আপনারা একটা পয়েন্ট তৈরি করতে পারবেন যে নির্বাচনের ফলাফলটা দেখার পর আপনারা এই পয়েন্ট থেকে ফলাফল কতটা এগিয়েছে বা পিছিয়েছে সেটা মোটামুটি আপনারা নির্ধারণ করে নিতে পারবেন। তাহলে আজকের পর্বটা শুরু করি। প্রথম পয়েন্ট, বঙ্গ বিজেপির ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা ধারণা যেটা আস্তে আস্তে আরো বদ্ধমূল হচ্ছে, সেটা হলো বঙ্গ বিজেপি এখনো দিল্লির দিকে তাকিয়ে রাজনীতি করে, দিল্লি এবং আদালত নির্ভর রাজনীতি করে বঙ্গ বিজেপি। বিজেপির গোটা দেশ জুড়ে একটা ওয়েল অয়েলড মেশিনারি রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টা হয়ে গেছে দিল্লি বালো পার করেগা, এইরকম একটা জায়গা নিয়ে তারা বসে রয়েছেন। এবং তারই সঙ্গে দেখুন, এটা এই মুহূর্তে বিজেপির মনে হতে পারে যে খুব বড় একটা সমস্যা নয়, এবং অনেক জায়গায় যেখানে মানুষ বলছেন বিজেপির এই ইস্যুগুলোতে আরো বেশি পার্টিসিপেশন দেখতে পাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে, কিন্তু সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। এটা এই মুহূর্তে বিজেপিকে খুব একটা না ভাবালেও এই মুহূর্তে বিজেপির যদি মনে হয় যে পাত্তা দেওয়ার দরকার নেই, ভবিষ্যতে কিন্তু এটা বড় ইস্যু হবে, ভবিষ্যতে কিন্তু লং রানে এটা তাদের যাবে আসবে। যেমন লং রানে সমস্যা তৈরি করতে পারে বিজেপির মধ্যে, বঙ্গ বিজেপির মধ্যে অর্জুন সিং বা অভিজিৎ গাঙ্গুলির মতো লোকজনকে দলে নেওয়াটা। অর্জুন সিং এর ক্ষেত্রে যেমন বিজেপি যে নীতিটা নিয়েছে, আগে জিতি পরে নীতি, সেটা কিন্তু তাদের আবারও ধাক্কা দিতে পারে। এর আগে অলরেডি বেনজল ঢোকানো, তৃণমূল থেকে প্রচুর লোকজনকে নিজেদের দিকে নিয়ে নেওয়া, একেবারে কোনো রকম বাজবিচার না করে এটা তাদের ধাক্কা দিয়েছে, পরবর্তীকালেও কিন্তু সেই পরিস্থিতি তৈরি হতে পারে। এখন বিজেপির, বঙ্গ বিজেপির ধমনী কারা? তৃণমূল থেকে আসা কোট আনকোট নব্যভাবে দীক্ষিত হওয়া নতুন টুপি পরা পুরনো পাপীরা, সেটা কিন্তু ভবিষ্যতে বিজেপির জন্য সমস্যা তৈরি করতে পারে। এবং তারই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন মানুষ, তিনি বিজেপিতে আসার ফলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতিতে সব থেকে বড় যে লোপ্পাই বলটা হাতে পেয়ে গেছে সেটা হলো সব কিছুর মধ্যে রাজনীতি রয়েছে সেই কথাটা এস্টাবলিশ করা। আজকে যদি দেখা যায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা জাজমেন্ট আসছে এবং সেটা সরকার বিরোধী হচ্ছে এবং সেটা কিছুটা বিজেপিকে সুবিধা করে দিচ্ছে, পশ্চিমবঙ্গে তৃণমূলের কিন্তু এটা বলতে এক মিনিটও সময় লাগবে না যে অমুক বিচারপতি এরকম জাজমেন্ট দিয়েছেন, তার কারণ তিনি এরপরে বিজেপিতে যোগদান করবেন। যেখানে অলরেডি দেখা গেছে যে একজন বিচারপতি তিনি রিজাইন করে, সিটিং জাজ তিনি রিজাইন করে এসে বিজেপিতে যোগদান করেছেন, এবং তিনি যোগদান করার আগে যখন তিনি আদালতে ছিলেন সেই সময় আবার তিনি একজন বিচারপতির দিকে আঙুল তুলে বলেছিলেন যে ও তৃণমূলের হয়ে কাজ করছে। তৃণমূল কংগ্রেস এটা বলতে ছাড়বেই বা কেন? তারা পেয়েছে একটা জায়গা, এবং এটা ক্যালকাটা হাইকোর্টের যে নিরপেক্ষতা তার উপরে কি প্রশ্ন তুলে দেবে না? এবং তারই সঙ্গে বলি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইন সম্পর্কে যে পড়াশোনা রয়েছে, যে দক্ষতা, তার যে পাণ্ডিত্য রয়েছে, সেইটা নিয়ে কথা বলার মতো কোনো স্পর্ধা আমার একেবারেই নেই। কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে একটি রাজনৈতিক দলে আসার পর কখন কোথায় কোন কথাটা বলতে হয়, কখন কোথায় কোন কথাটা বলতে নেই, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে নেই, সেইগুলো শেখার মতো সময় বা ধৈর্য কোনোটাই তার পড়ে আছে বলে মনে হয় না। দেখুন, অনেকেই মনে করেন যে একটা ভালো বন্দুক কিনে নিলেই আমি লড়াইটা জিতে যেতে পারবো, কিন্তু অনেকেই এটা জানেন না যে এই বন্দুকে একটা বড় অংশ মৃত্যু এই কারণে ঘটে যে ওই অপটু হাতে বন্দুক চালাতে গিয়ে অনেকে নিজের পায়ে গুলি করে ফেলেন, বা বন্দুকটা চালাতে না জানার জন্য তারা ব্যাকফায়ার করে ফেলেন, তার ফলে তাদের নিজেদেরই প্রাণটা যায়। দ্বিতীয় পয়েন্ট, এবারের নির্বাচনে কোনো হাওয়া ইঙ্গিত এদিক থেকে ঘুরবে ওদিক থেকে ঘুরবে এরকম কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। সেভাবে কোনো গোপন কথা, আনাচে কানাচে ফিসফিস করে কথাবার্তা সেসব নেই। আন্ডারলাইন ফ্যাক্টরও খুব স্ট্রং নেই, যেগুলো কিন্তু ভোটের দিক ঘুরিয়ে দিতে পারে, সিদ্ধান্ত বদল করে দিতে পারে। এবারের যে লোকসভা নির্বাচন সেটা অনেক বেশি ফ্যাক্ট নির্ভর, অনেক বেশি ক্যালকুলেটেড, পরিকল্পনা নির্ভর একটা নির্বাচন আমরা দেখতে পাচ্ছি। সেটা না হলেই কিন্তু একটা সুইপ করার মতো পরিস্থিতি থাকে। 2019-এ একটা সুইপ দেখা গেছে, 2021-এ কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একটা সুইপ দেখা গেছে। সেরকম পরিস্থিতি এবারে খুব একটা আছে বলে মনে হচ্ছে না। এবারে যে যার নিজের কোমরের জোরের ওপর দাঁড়িয়ে লড়াই করছে পশ্চিমবঙ্গের মাটিতে তো বটেই, অতএব যে যার নিজের ভোটটা নিজে পাবে। এখানে কিন্তু কোনো এই সিম্প্যাথি টিম্প্যাথি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কোনোটাই কাজ করবে বলে মনে হয় না। 3 নম্বর পয়েন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এখনো তৈরি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এবারের নির্বাচনেও যে ট্যান্ডেমে প্রচার করেছেন তার হাঁটুর বয়সী লোকজনকেও সেভাবে প্রচার করতে দেখতে পাওয়া যায়নি। মানে
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রচুর চিৎকার চেঁচামেচি কথাবার্তা গলা ফাটানো অনেক কিছু হতে পারে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় উইল নেভার বি দ্য লিডার দ্যাট মমতা বন্দ্যোপাধ্যায় ইজ। এইটা তৃণমূল কংগ্রেসের জন্য একটা মাথা ব্যথার কারণ হওয়া উচিত এবং ভবিষ্যতে সেটা হবেও, যে এরপর কে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হয়তো আরও 2-3টে নির্বাচন পড়ে রয়েছে, কিন্তু তারপর কি হবে, কে টেনে নিয়ে যাবে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবার যে ব্র্যান্ড অফ রাজনীতিটা রয়েছে, কর্পোরেট একটা মঞ্চ তৈরি করে কর্পোরেট স্ট্রাকচারের মধ্যে ভাষণ দেওয়া বা তাত্ত্বিক বক্তব্য রাখা, এইটা মানুষের ভালো লাগতে পারে, কিন্তু এটা আলটিমেটলি ওই পাঁঠার মাংসের আলুর মতো। এখনো পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু যেটা অ্যাপিল করে সেটা হলো মাঠে ময়দানে মঞ্চের রাজনীতি। আপনি পাঁঠার মাংসের ঝোল থেকে সেই পাঁঠার মাংস মাঠে ময়দান মঞ্চের রাজনীতি যদি সরিয়ে নিয়ে যান, তাহলে কিন্তু যেটা পড়ে থাকবে সেটা আলুর তরকারি ছাড়া আর কিছুই নয়। এবার দেখুন, বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী এখনো তার মধ্যে অনেকটা দম, অনেকটা রাজনীতি পড়ে রয়েছে। আবার বামেদের তরফ থেকে আপনি যদি দেখেন, প্রচুর তরুণ নেতানেত্রীদের সামনে আনা হয়েছে, প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো রয়েছেন সব নেতানেত্রীরা। কিন্তু সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নেতানেত্রী কারা, কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে দল টানতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এখনো নির্বাচন টানতে পারেন, এখনো জেতাতে পারেন, কিন্তু কতটা, সেই পরিসরটা আস্তে আস্তে কিন্তু ছোট হচ্ছে, আস্তে আস্তে কিন্তু কমছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পার্সোনাল ক্যারিজমা, যে পার্সোনাল ইমেজ, সেটাও কিন্তু অল্প অল্প করে ধাক্কা খাচ্ছে। একটাই যে ন্যারেটিভ ছিল যে দল চুরি করতে পারে, দলের সবাই খারাপ হতে পারে, কিন্তু দিদি সৎ, দিদি ভালো, এটাও কিন্তু মানুষ আস্তে আস্তে বিশ্বাস করা কমাচ্ছেন। এই জায়গাটাও নড়বড়ে হচ্ছে। 4 নম্বর পয়েন্ট, বঙ্গ বিজেপির এইবারে পশ্চিমবঙ্গে নির্বাচনের কাণ্ডারি শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নির্বাচনের সহায়, নির্বাচনে যদি খারাপ ফলাফল বিজেপি করে পশ্চিমবঙ্গে, তার দায়ও শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ওপরে কিন্তু বিরাট বড় দায়িত্ব ছিল। প্রার্থী বাছাই করা থেকে শুরু করে প্রচার করা, সভা, ক্যাম্পেনিং, কিভাবে কোথায় কোনটা হবে, শুভেন্দু অধিকারীর ঘাড়ের ওপরে কিন্তু বঙ্গ বিজেপির বিরাট বড় অংশের একটা দায়িত্ব ছিল। এবার যদি বিজেপি পশ্চিমবঙ্গে ভালো ফলাফল করে, তাহলে কিন্তু বিজেপিতে, বঙ্গ বিজেপিতে এবার শুভেন্দু অধিকারীর এরা শুরু হবে, দ্য এরা অফ শুভেন্দু অধিকারী। এবং সেক্ষেত্রে এখন অনেকেই রয়েছেন যারা বিজেপির একটু ওই সাইড লাইনে এখনো পর্যন্ত বসে রয়েছেন, ঝাঁপে ডালে বসে রয়েছেন, তাদের কিন্তু একদম সমূলে উৎপাটিত হতে হবে। ক্লাসের লাস্ট বেঞ্চে গিয়ে তারা বসবেন, আর তারা ফিরে আসতে পারবেন না। আর এইবার যদি পশ্চিমবঙ্গে দেখা যায় যে বিজেপি ভালো ফলাফল করেনি, তাহলে তার দায়টা কিন্তু প্রায় পুরোটাই বর্তাবে শুভেন্দু অধিকারীর ওপর। এবং সেক্ষেত্রে বিজেপির মধ্যে কিন্তু অনেকেই যথেষ্ট খুশি হবেন। তৃণমূল কংগ্রেসের থেকেও বিজেপির মধ্যে এমন কিছু লোকজন রয়েছেন যারা বেশ খুশি হবেন, এবং সেক্ষেত্রে আবার নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের একটা কিন্তু জায়গা শুরু হবে এবং বারবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব সামনে উঠে চলে আসবে। 5 নম্বর পয়েন্ট, কিছু সময় আগেই আমরা দেখলাম যে সন্ন্যাসীদের মধ্যে একটা আলোড়ন পড়লো মুখ্যমন্ত্রীর বক্তব্যে, সন্ন্যাসীরা রাস্তায় নেমে এলেন। তো এই সমস্ত ঘটনার প্রভাব ফ্লোটিং হিন্দু ভোটার যারা রয়েছেন তাদের উপরে কি পড়বে? তাদের সেই ভোটটা কি কনসলিডেট হবে একদিকে? কিংবা এই যে সংখ্যালঘুদের একাংশের তরফ থেকে বলা হচ্ছে অমুক দলকে ভোট দিন, কিংবা দুর্গাপুজোর উদ্যোক্তা বিভিন্ন ক্লাবের তরফ থেকে বলা হচ্ছে অমুক দলকে ভোট দিন, তাহলে সংখ্যালঘু ভোটটা, ফ্লোটিং ভোট, সেটা কি আবার অমুক দলের দিকে কনসলিডেট হবে? বিষয়টা হচ্ছে, আমরা একটা কথা যেটা বারবার ভুলে যাই, সেটা হচ্ছে এসব কথা মানুষ মনে রাখেন 4 মিনিটের জন্য, 5 মিনিট পর থেকেই তারা এসব ভুলতে শুরু করেন। আপনি যদি মেরুকরণের রাজনীতির কথা বলেন পশ্চিমবঙ্গের মাটিতে, তাহলে সেটা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনেই তো সেই রকম বক্তব্য রেখেছেন। ভোটার রিটেনশন অফ ফ্যাক্টস অত্যন্ত কম, এবং সেই ফ্যাক্টের উপর ভিত্তি করে কেউ সিদ্ধান্ত বদল করছেন তার উদাহরণ আরও কম। এই ধরনের একটা মন্তব্য বা ঘটনা যেটা করতে পারে, সেটা হলো, ধরুন একজন অলরেডি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে আমি অমুক দলকে ভোটটা দেব, তিনি ওই মন্তব্য বা ঘটনার পরে তার সিদ্ধান্তের উপর একটা টিক মার্ক লাগাতে পারেন যে হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম সেটাই আমি করব, ওই দলকেই আমি ভোটটা দেব। কিন্তু এইসবের উপর ভিত্তি করে মানুষের ভোট দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন, সেটা খুব একটা দেখতে পাওয়া যায় না। তার জন্য কিন্তু আবার সময় দিতে হয়। 6 নম্বর পয়েন্ট, এইটা আমি আগের পর্বেও বলেছি এবং এই পর্বে আমি আবারও বলছি, কারণ দুটো পর্বের ক্ষেত্রেই এটা ভীষণ রেলিভেন্ট। আর সেটা হচ্ছে, বাংলায় বিভিন্ন চ্যানেল রয়েছে, 2021-এও দেখেছিলাম আমরা নির্বাচনের আগে, তারা দারুণ সব প্রেডিকশন করেছিলেন, অমুক জিতছে, অমুক জিতে গেছে, তমুক হাওয়া, তমুক এই তাই, দারুণ সব কথা তারা বলেছিলেন, এবারেও তারা বলছেন। 2021-এর নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখা গিয়েছিল যে তাদের সেই প্রেডিকশন মেলেনি, এবং এটা অত্যন্ত লজ্জার একটা বিষয় যে তারা নিজেদের বোকা বানাচ্ছেন নাকি তারা অন্য কাউকে, মানে দর্শক শ্রোতাদের তারা বোকা ভাবছেন, কে জানে।
যাই হোক, এবারেও তো সেই রকমই পরিস্থিতি, অনেকেই অনেক রকম কথা বলছেন এবং সবাই জানেন যে তারা কোন রাজনৈতিক দলের তাবেদারি করছেন। এবং এখানে সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি কেউ বাদ নেই, প্রত্যেকের তরফ থেকেই এরকম সব প্রেডিকশন সামনে রাখা হচ্ছে। এবার আপনি বলতে পারেন, আপনিও গেস করুন না, কে বারণ করেছে? আমি সেই ব্যবসায় নেই। প্রথম কথা হচ্ছে যে এই চ্যানেলগুলো যেসব প্রেডিকশন বা যেসব সার্ভের কথা বলছে, সেই রকম সার্ভে করার মতো রিসোর্সেস তাদের কাছে নেই। বড় বড় সংবাদ মাধ্যমের কাছেও সেই রিসোর্স থাকে না। তাদেরও একটা এজেন্সিকে ভাড়া করতে হয় যারা শুধুমাত্র এই সার্ভের কাজটা করে। তারপর তারা বলেন যে অমুক সার্ভে আমি করিয়েছি অমুক এজেন্সিকে দিয়ে, তারপর আমি এই রেজাল্ট যেটা এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। অতএব এইরকম একটা সার্ভে দেশ তো ছেড়ে দিন, রাজ্য জুড়ে করার জন্যে বিরাট রিসোর্সের প্রয়োজন হয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এইরকম একটা গেস করে তথ্যের ওপর ভিত্তি না করে, তথ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আপন মনের মাধুরী মিশিয়ে একটা যা খুশি বলে দিলাম, লাগলে তুক না লাগলে তাক, ওই রকম একটা পরিস্থিতি সেটা তো করতে পারবো না। কারণ আলটিমেটলি যখন দেখা যাবে সেটা মিললো না, তখন ওই দুদিনের নাকি কান্না এবং বলা আমি তো ভেবেইছিলাম, আমি তো বলেইছিলাম এরকমটাই হবে, আমি তো দেখেইছিলাম, নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, নিশ্চয়ই আপনি বলুন অমুকটা হয়েছে তমুকটা হয়েছে, বলে 3 নম্বর দিন থেকে আবারও সেই একই কাজ তারা শুরু করে দেবেন। সেই আবারও গোপন সূত্র, সেই আবারও আনাচে কানাচে থেকে আমার কানে ফিসফিস করে কেউ বলে গেছেন, সেই একই কথা বলা হবে। তাই এখানে বারবার যে কথাটা বলবো, যে রকম যা দেখছেন, যত মতামত, যত প্রেডিকশন যা দেখছেন সমস্তটা দেখুন, কিন্তু নিজের মতামত নিজে তৈরি করুন, ইনক্লুডিং আমরা, সবারটা দেখুন, কিন্তু কারুরটাকেই ধ্রুব সত্য বলে মেনে নেবেন না। সবটা শোনার পর নিজের মতামত নিজে তৈরি করুন। এই খবর বা তথ্য তো সেরেলাক নয় যে আপনি গিলে নেবেন আর তারপর শরীরে পুষ্টি লেগে যাবে, তা তো নয়। কাজেই সবটা দেখুন, সমস্ত খবর দেখুন, সবটা গ্রহণ করুন এবং তারপর নিজের মতামত নিজে তৈরি করুন। 7 নম্বর পয়েন্ট, এই নির্বাচন হয়ে যাওয়ার পরে যদি কেউ মনে করেন যে একটু অবকাশ পাওয়া গেল, একটু স্থির হয়ে এবার বসা যাবে, তাহলে কিন্তু ভুল ভাবছেন। পশ্চিমবঙ্গের মাটিতে এটা মোটামুটি বলা যেতে পারে সবে মাঠ মাপা হলো, যে কে কতদূর দৌড়াতে পারেন। ফাইনালের আগে মাঠ মাপা হলো, ফাইনাল আসছে 2026-এ। 2024-এর মাঝামাঝি আমরা এসে গেছি, মাঝখানে 2025 এবং তারপরেই বিধানসভা নির্বাচন। 2021-এ অনেকেই বলেছিলেন যে এবার সাংঘাতিক ক্লোজ ফাইট হবে, এই রকম ফাইট অনেকদিন দেখতে পাওয়া যায়নি। 2026-এর ফাইট দেখে তখন বলতে হবে যে 2021-এ আমরা কিছুই দেখিনি, ক্লোজ ফাইট, উত্তপ্ত পরিস্থিতি কি সে তো আমরা এইবার দেখছি। এই যে লোকসভা নির্বাচনটা হয়ে গেল, এরপরে অনেক মামলা যেখানে স্থগিতাদেশ পড়েছিল সেইগুলো সমস্ত চলতে শুরু করবে, ট্রায়াল, চার্জশিট, ইডি, সিবিআই সমস্ত কিছু কিন্তু আবার শুরু হয়ে যাবে। কাজেই যারা ভাবছেন এই পরিস্থিতি থেকে এবার হয়তো একটু নিস্তার পাওয়া গেল, রাজনীতি এই পরিস্থিতি থেকে একটু হয়তো দূরে সরিয়ে রাখা যাবে এবং কিছুদিনের জন্য সবকিছু হয়তো থেমে থাকবে, তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন। খেলা এইবারে শুরু হচ্ছে, চাকা এইবার ঘুরতে শুরু করবে, সবে হাফ টাইম হলো। আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি প্রথম ভাগ আপনারা দেখেছেন, না দেখে থাকলে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। সবটা দেখার পরে আলটিমেটলি এই যে মানুষের মধ্যে থেকে কথাবার্তা উঠে আসছে সেগুলো কতটা মিলছে আর কতটা মিলছে না আমরা যাচাই করে নিতে পারবো সবাই 4 জুন। সকলে ভালো থাকবেন, পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়।